স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। দেখছিলেন আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাভারের বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। টসের পর বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তখনই তাকে সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে তখনই নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে হার্টে শতভাগ ব্লক ধরা পড়ায় পড়ানো হয়েছে রিং। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় তাতে উঠানো যায়নি। ঈদের আগে ডিপিএল এর শেষ পর্বের খেলা বিকেএসপিতে শাহিনপুকুরের বিপক্ষে টসটাও করলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। শাহিনপুকুরের টস জয়ী সিদ্ধান্তে ফিল্ডিংয়ের পালা মোহামেডানের। তবে এরপর আর মাঠে নামা হয়নি। বুকে ব্যথা অনুভব করেন তামিম। ব্যথার তীব্রতা ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন এই ব্যাটার। তৎক্ষণাৎ সতীর্থ ও ক্লাব কর্তারা মিলে তামিমকে নিয়ে যান সাভারের বিকেএসপি সংলগ্ন একটি হাসপাতালে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মাঠ থেকে হাসপাতালে নেয়ার মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুততম সময়ের মধ্যেই তাকে ভর্তি করে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। অবস্থার একটু উন্নতি হওয়ার পরই এনজিওগ্রাম করা হয় তামিমের। এ সময় হার্টে ব্লকের উপস্থিতি দেখা যায়। তামিমের হার্টে স্থাপন করা হয় রিং। এরপর অবস্থা কিছুটা উন্নতি হয়। তামিমের অসুস্থতার খবর পাওয়ার পরই স্থগিত করা হয় বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। বিসিবি থেকে সরাসরি সাভারে চলে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ অন্য পরিচালকরা। এ সময় হেলিকপ্টারে সাভারে পৌঁছান তামিমের পরিবার। তবে শারীরিক পরিস্থিতি যথেষ্ট উন্নতি না হওয়ায় হেলিকপ্টার করে ঢাকায় আনা সম্ভব হয়নি। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সাভারের হাসপাতালে আইসিইউতে ক্রিকেটার তামিম ইকবাল। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। তার কাছ থেকে জানবো বিস্তারিত। শফি, এই মুহূর্তে তামিমের শারীরিক অবস্থা কেমন? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা কিছু জানিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। চিকিৎসকদের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পেলেও আমরা কিছুক্ষণ আগেই একজন খেলোয়াড় একজনের সাথে কথা বলছিলাম, একজন কোচের সাথে। উনি যেটি জানিয়েছেন যে উনি ভিতরে ছিলেন এবং উনি দেখেছেন যে তামিমের অবস্থা কিছুটা ওনার মনে হয়েছে যে উন্নতির দিকে। ইতিমধ্যে যেহেতু একটি রিং পরানো হয়েছে এবং তামিম ইকবাল এই মুহূর্তে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, তো উনি বলছেন যে তার দৃষ্টিতে মনে হয়েছে তামিমের অবস্থা কিছুটা উন্নতি। তবে এই বিষয়টি আসলে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন যে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে তার। এখন পর্যন্ত আমাদেরকে চিকিৎসকদের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাইনি। তবে তার বক্তব্য ধরে যদি বলতে চাই তাহলে হয়তোবা তামিমের অবস্থা আমরা বলতে পারি যে কিছুটা উন্নতির দিকে। এবং উনি যেটি জানিয়েছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু বিকেএসপির মাঠে এখন পর্যন্ত রয়েছে। তামিমের অবস্থা যদি কিছুটা উন্নতি হয় এবং তাকে এখান থেকে যদি ঢাকায় নেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। পাশাপাশি উনি আর একটু জানিয়েছেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে বিসিবির যারা বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এর আগেই কিন্তু তামিমের পরিবারের বেশ কয়েকজন লোক এই হাসপাতালটিতে উপস্থিত হয়েছেন। গাজীপুরের এই কেপিজে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তামিম ইকবাল। ওনারা সবাই এই মুহূর্তে আসলে ভিতরে অবস্থান করছেন। গণমাধ্যম কর্মীদের সাথে এখন পর্যন্ত তাদের কারোই কথা হয়নি। আমরা আশায় রয়েছি যে চিকিৎসক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানালে সেই তথ্যটি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো দর্শকদের। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শফি। চেক জালিয়াতির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলা এই আদেশ দেন বিচারক। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে মামলা করে প্রতিষ্ঠানটি। 18 ডিসেম্বর তাদের বিরুদ্ধে সমন জারি করে আদালত। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় 19 জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, বিচারিক ধারাবাহিকতায় সোমবার এই আদেশ দেন বিচারক। এজাহারে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম ঋণের বিপরীতে 2টি চেক দিয়েছিল ব্যাংকিং প্রতিষ্ঠানকে। ঋণ শোধ না করায় টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনাকে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিএল করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পর উনি যখন আসেননি, এখন
বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি ক্রোকের একটা আদেশ হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এই 3 আসামিকে 7 মে পরবর্তী হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 2016 সালের 26 জুলাই রাজধানীর কল্যাণপুর জাহাজ বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে। মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত 15 বছরে ইসলামী ভাবধারার অনেককে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক, AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর বিভাগের ডিসি মোল্লা নজরুল ইসলাম, তাদেরকে একটি মামলায় হাজির করা হয়েছিল। এখানে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আমরা তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় প্রেরণের জন্য আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। জুলাই আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ী থানার ওবায়দুল হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া এদিন সাবেক মন্ত্রী, এমপি সহ 4 জনকে রাজধানীর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত জুনায়েদ আহমেদ পলককে রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। এছাড়াও এদিন যাত্রাবাড়ী থানার 2টি হত্যা মামলায় পলক, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রামপুরা থানার হত্যা মামলায়, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায় এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গুলশান ও রামপুরা থানার আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চারটি মামলায় আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এটা একটি হত্যা মামলা। জুনায়েদ আহমেদ পলক 5 আগস্ট সংসদের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে তার জীবন আশঙ্কার মধ্যে ছিল। এমন সময় এবং একই দিনে তাকে এই ধরনের মামলায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। শুরু হলো সড়ক ও রেলপথ ঈদ যাত্রা। প্রথম দিন স্বস্তি নিয়ে ট্রেনের রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের ছুটি কাটাতে ঈদ পাথরের নগর জীবনের কোলাহল ছেড়ে নানা দাদার বাড়ি যাওয়ার খুশিতে আত্মহারা শিশুরা। যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। এদিকে তেমন চাপ নেই বাস টার্মিনালে। এই উচ্ছ্বাস কনক্রিটের এই শহর ছেড়ে কিছুদিনের জন্য গ্রামে ফেরার। চারপাশে ব্যস্ততা, হট্টগোল, তাড়াহুড়ো, তাতে যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই শিশুদের। বরং ঈদ যাত্রার শুরুতেই কমলাপুর রেল স্টেশন যেন তাদের জন্য জাদুর এই শহরে হঠাৎ খুঁজে পাওয়া এক টুকরো প্লেগ্রাউন্ড। বাড়ি ফেরার আনন্দটা এখন তাই বাড়তি। ঈদের ছুটিতে দম বন্ধ শহর থেকে যে মিলেছে মুক্তি। দাদু বাসায় যাচ্ছি, নানু বাসায় যাচ্ছি, ঈদ করব এই জন্য। দাদির সাথে ঈদ করব, আমার ভালো লাগছে। আমার বড় আপু আছে, বড় আপুর সাথে খেলা খেলবো। তারপর আমার ভাই আছে, এখানে ভাইয়ের সাথে খেলা খেলবো। শিশুদের যখন এই উচ্ছ্বাস, তখন বড়রাও পিছিয়ে থাকবেন কেন? অপেক্ষা পরিবারের সাথে ঈদ আনন্দে মেতে ওঠার। কোনো ভোগান্তি নেই। আমার বাবা মার সঙ্গে যা ঈদ করবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করবো, অনেক ভালো লাগতেছে। বাসায় যাব, ফ্যামিলির সাথে ঈদ করবো, এটা অনেক ভালো লাগার একটা বিষয়। সো এক্সাইটমেন্ট কাজ করছে। ফ্যামিলির সঙ্গে যাইতে পারতেছি বা ফ্যামিলির কাছে যাইতে পারতেছি, হ্যাঁ, শিগুরের টানে যাইতে পারতেছি। পরিবারের সাথে ঈদ করব, ভালো। রেলপথে ঈদ যাত্রায় প্রথম দিন সোমবার ভোর 6টায় ঢাকা থেকে ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস। তবে 11 সিন্ধু 50 মিনিট এবং বুড়িমারি 1.5 ঘন্টা বিলম্ব হলেও বাকিগুলো গেছে নির্ধারিত সময়ে। কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি, সেক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে জাতি সাধারণকে অবহিত করি। আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়, সেটা তো তখন আর সুযোগ হয় না। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। এদিকে কোনো অভিযোগ ছাড়াই নির্বিঘ্নে ঘরে ফিরছেন সড়কপথের যাত্রীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে প্রতি বছর বাড়ছে যক্ষ্মা রোগী। একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ওষুধের কোর্স শেষ না করা রোগী নিয়ে। নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়, কিন্তু কিছুটা সুস্থ বোধ করার পর ওষুধ ছেড়ে দেয়ায় ওষুধ প্রতিরোধী রোগীও কম নয়। তাই চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছে সরকার। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। মানবদেহের ফুসফুসে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যক্ষ্মা বা টিবি রোগের জন্য দায়ী। সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথাবার্তায় বাতাসের মাধ্যমে ছড়ায় এ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে ৩০টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সর্বাধিক, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তামাকজাত দ্রব্য যারা গ্রহণ করে সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুসের যে অসুখগুলো হয়। এখন আরেকটা কথা হলো, যারা ধূমপান করেন না, তামাকজাত দ্রব্য গ্রহণ করেন না, এদের মধ্যে এখন যেহেতু অনেক শ্বাসরোগী পাওয়া যায়, সেটা সার্বিকভাবে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কারণে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে, এই কথা বলতে পারি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে 2015 সালে শনাক্ত রোগী ছিল 2,09,438 জন। 2023 সালে সেটি বেড়ে দাঁড়ায় 3,01,564 জনে। 2024 সালে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা 3,13,624 জন। তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী। 2023 সালে এমন রোগীর সংখ্যা ছিল 2,729 জন। বর্তমানে এই রোগীর সংখ্যা 1,799 জন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ সহনশীল যক্ষ্মার চিকিৎসা কঠিন হলেও এটি নিরাময়যোগ্য। গভর্নমেন্ট কিন্তু রোগীকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুটাই ফ্রি দিচ্ছে। আগে দেখা যেত হয়তো ওষুধ খেচ্ছে, কাজ করছে না, তারপরে কিন্তু আবার বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হতো যে হলো না, সে হলো ওষুধ প্রতিরোধী যক্ষ্মা। কিন্তু আমরা এখানে যে জিন এক্সপার্ট মেশিন যেটা, সেখানে কিন্তু প্রথমেই এসে যাচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা কিনা। তিনি আরও জানান, যক্ষ্মার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদী 6 মাস ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা যুগান্তকারী পদক্ষেপ। এর আওতায় নিয়ে এসে যাতে তাদের মধ্যে আর টিবি না হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল। সোমবার নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাৎ করে জাকপার সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর গণমাধ্যমে তাসমিয়া বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি। 2014 সালের 24শে জুলাই জাকপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে 2021 সালের 28শে জানুয়ারি নিবন্ধন বাতিল করে ইসি। চলতি কর বর্ষে অনলাইনে জমা পড়া 15 লাখ আয়কর বিবরণীর 10 লাখই শূন্য রিটার্ন, অর্থাৎ 10 লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি। এমনটা জানিয়ে কর ফাঁকি রোধে কঠোর হওয়ার কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, এতদিন কর নীতিমালা নিয়ে আগ্রাসীভাবে কাজ করেছে রাজস্ব বোর্ড, এখন সময় এসেছে লক্ষ্য পরিবর্তন করার। পেশাগত দক্ষতা বাড়িয়ে বড় বড় কর ফাঁকি রোধে কাজ করবে রাজস্ব বোর্ড। এর মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো হবে। আগামীতে দিনের পর দিন কর অব্যাহতি সুবিধা আর রাখা হবে না বলেও জানান তিনি। ব্যক্তি আয় করমুক্ত সীমা বাড়ালে করদাতার সংখ্যা আরও কমে যাবে বলেও মনে করেন আব্দুর রহমান। 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো? এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এই দিকে দিতে হবে। আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের অপারেশনাল কাজগুলো অনেক বেশি করতে হবে, কর ফাঁকি ধরতে হবে। অনেক বড় বড় কর ফাঁকির ঘটনা আছে, এটা আমরা করব।
নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। এর আগে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে এতে সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখা যাবে। এই শোভাযাত্রা হবে বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। এজন্য মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে। সুন্দরবনে গুলিশাখালীতে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রবিবার সকালে লাগা আগুন নেভাতে রাতেও কাজ করেছে বন বিভাগ। সোমবার সকালে চাঁদপাড় রেঞ্জ সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, আগুন লাগার জায়গা থেকে ভোলা নদীর দূরত্ব 3 কিলোমিটারের বেশি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। জোয়ার এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা বন বিভাগ ও ফায়ার সার্ভিসের। কলম তেজির তুলনায় গুলিশাখালীর আগুনের তীব্রতা বেশি বলে জানিয়েছে বন বিভাগ। প্রায় 3 একর জায়গা জুড়ে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কন্টিনিউ পানি যদি থাকতো তাহলে সমস্যা হতো না, রাত্রে নিয়ন্ত্রণে নেওয়া যেতে পারতো। রাত্রে চেষ্টা করে আমরা পাইপ লাগাইছি, পানি দিছি কিছু, আমাদের লোক কাজ করতেছে কন্টিনিউ, কিন্তু পানি তো পৌঁছাইতে হবে এই জায়গাতে। কিভাবে পানি দিচ্ছে তো এখন যদি ইয়া থাকে। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ ঘনিয়ে আসায় চাপ বাড়ছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকছে রাজশাহীর দোকানগুলোতে। কেনাকাটায় আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বিপণী বিতানে ভিড় ও বেচা বিক্রি কেমন হচ্ছে, দাম নিয়ে বা ক্রেতাদের প্রতিক্রিয়া কি, জানাবেন বিস্তারিত। সাথী, আপনাকে জানাই যে রাজশাহীর সবচেয়ে বড় ঈদ মার্কেট বা স্বাভাবিকভাবেই পোশাক আশাকের যে মার্কেট, এটি হচ্ছে আরডি মার্কেটের সবচেয়ে বড় মার্কেট। এখানে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচা কেনা হয় এবং দেখতে পাচ্ছেন মানুষের যে ঢল, একেবারে প্রচুর পরিমাণ মানুষ উপচে পড়ে তারা কিন্তু আসছেন এবং ব্যাগ ভর্তি করে কেনাকাটা করেই কিন্তু নিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার দাম নিয়ে তাদের অভিযোগ যে দাম অনেক বেশি। অবশ্য কিছু কিছু ক্রেতা বলেছেন যে আসলে এই আরডি মার্কেট কখনোই এক দামের দোকান ছিল না, যে কারণে এখানে একজন ভদ্রমহিলা কিছুক্ষণ আগে বলছিলেন যে একটি বোরকা তিনি কিনতে এসেছিলেন 4700 টাকা দাম চেয়েছিলেন, পরবর্তীতে তিনি দাম দর করে 1700 টাকায় কিনেছেন। অর্থাৎ যারা দাম দর করে কিনতে পারছেন তারা কিন্তু ঠকছেন না, তারা কিন্তু বলছেন দাম স্বাভাবিক আছে, কিন্তু যারা দাম দর করে কিনতে পারছেন না তারা কিন্তু অনেকটা ঠকে যাচ্ছেন বা তারা বলছেন যে দাম অনেক বেশি। সেক্ষেত্রে মানুষের যে কেনাকাটার কিন্তু কমতি নেই এবং তারা কিন্তু আসছেন, কেনাকাটা করছেন এবং ভালোভাবেই তারা কিন্তু ফিরে যাচ্ছেন। তো আমরা একটু কথা বলি, ভাই কি কিনলেন, দাম কেমন এবার? দাম আছে মোটামুটি। সবাই বলছিল যে দাম অনেক বেশি, আপনি এতগুলো ব্যাগ ভর্তি কেনাকাটা করলেন, সবাই বলছে দাম বেশি, তাহলে কিভাবে কেনাকাটা করলেন? ওরকমই নিজের স্যাক্রিফাইস করে দাম দর করে। হ্যাঁ, দাম দর না করলে তো আর কেনাকাটা করা যাবে না, দাম দর করতেই হবে। কারণ না করলে কি ঠকিয়ে দিচ্ছে? অবশ্যই দাম দর না করলে তো ঠকাবে, কারণ আপনি একটা দাম চাইবেন, ওটার উপরে তো আমরা বেসিস করে দাম বলবো, না হলে তো হচ্ছে না দাম। জানার সাথে শুনছিলেন যে এখানকার যারা ক্রেতা তারা বলছিলেন যে দাম দর করতে হচ্ছে প্রচুর পরিমাণে, দাম দর করতে না পারলে কিন্তু ঠকিয়ে দেওয়া হচ্ছে। একটা পণ্যের দাম দ্বিগুণেরও বেশি চাওয়া হচ্ছে, কিন্তু দাম দর করতে পারলে সেটার দাম কমে আসছে। সাথী, ধন্যবাদ সৌরভ। এখন দেখবেন ফ্রেশকো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। রমজানে চাহিদার তুঙ্গে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শলপের ঘোল ও মাঠা। ভোর রাত থেকে ঘোল ও মাঠা কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। শত বছরের ঐতিহ্যবাহী সুস্বাদু এই ঘোল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেও। শুধু আশেপাশের জনপদেই নয়, দেশজুড়ে সুখ্যাতি শত বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের উল্লাপাড়ার শলপে উৎপাদিত ঘোল ও মাঠার।
সলপ রেলওয়ে স্টেশন এলাকায় সুস্বাদু এই পানীয় স্থানীয়ভাবে সলপের ঘোল নামে সুপরিচিত। সকালে গাভীর খাঁটি দুধ সংগ্রহ, বড় পাত্রে 4 থেকে 5 ঘন্টা দুধ জাল করে অন্তত 6 ঘন্টা ঠান্ডা করে রাখা হয়। এরপর মেশিনে ভাঙিয়ে তৈরি করা হয় ঘোল ও মাঠা। মোটামুটি ঘোল এবং মাঠা হওয়ার পর যায় এসে যায়, ফ্যানের নিচে দেওয়ার পরে আবার ঠান্ডা হবে। আজকে রাত পরে সকালে মনে করেন শুরু হবে। রমজানের শুরু থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন সলপে। অনেকে দুধ জাতীয় দ্রব্য খেতে পারে না, কিন্তু ঘোলটা খেলে তার পেটটা ঠান্ডা থাকতে পারে। এখানে ঘোল অনেক সুস্বাদু, আর ইফতারের সময় যদি সলপের মাঠা দিয়ে না খাওয়া হয় তাতে ইফতার পরিপূর্ণ হয় না। গুণগত মানের প্রশ্নে আপোষ না করা ও সততা ধরে রাখায় এর সুনাম বাড়ছে। 1922 সনে এই ঘোলের ব্যবসা শুরু করেন, এরপর থেকে আমার বাপ চাচারা শুরু করেন, তারপরে আমরা শুরু করি। বর্তমানে দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে 400 থেকে 500 মণ ঘোল ও মাঠা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। কানাডার পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় রবিবার অটোয়ায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। কার্নি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে সবচেয়ে সংকটের মুখোমুখি হয়েছে কানাডা, যার ফলে হুমকিতে পড়েছে দেশটির সার্বভৌমত্ব। এ সময় তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবেলা করার জন্য দরকার কানাডার অর্থনীতিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কার্নি তার পদ গ্রহণের 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন ঘোষণা দিলেন। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।